আধার রুমে এসে ফ্রেশ না হয়েই কোনোমতে শরীর থেকে শার্ট খুলে ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। শুকনো ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট চেপে রেখে একটা নাম্বার ডায়াল করল। অতঃপর অপর প্রান্ত থেকে কল রিসিভ হতেই আধার সিগারেটের ধোঁয়া উড়িয়ে পড়ল। আরও একটি ডিভোর্স পেপার রেডি করুন আঙ্কেল। আগেরটা ছিল আমার বন্ধুর, আর এবারটা হবে আমার। বিপরীত পাশ থেকে লোকটা কি বলল বোঝা গেল না, তবে আধার গম্ভীর কণ্ঠে বলল, এই সপ্তাহের মধ্যেই ডিভোর্স পেপারটা কমপ্লিটলি আমার চাই। কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। জাস্ট মেক ইট হ্যাপেন। আই নিড দ্যাট পেপার ইমিডিয়েটলি, দ্যাটস ইট। কুয়াশার পাতলা চাদর সরিয়ে সূর্যের প্রথম কিরণ যখন দিগন্তে উঁকি দেয়, তখন মনে হয় কোনো শিল্পী তার ক্যানভাসে সোনালি রঙের পোজ দিয়েছে। সেই আলো এসে পড়ে জানালার গ্রিলে, আর ঠিক তার পাশেই রাখা টবের গাছটির ওপর। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো তখন নিছক জল নয়, এক একটা ছোট ছোট হিরে, যা রোদের স্পর্শে ঝিলিমিলি উঠছে। মোটে সুরের মূর্ছন বাতাসে তখনও রাতের হিমেল আমেজ লেগে আছে। সেই শীতল হাওয়া বয়ে যাওয়ার সময় বাঁশঝাড় থেকে একটা শস্য শব্দ আসছে। হঠাৎ নীরবতা ভেঙে দিয়ে ডেকে উঠল একটা দোয়েল। সেই সুরের রেশ ধরে একে একে চড়ুই, শালিক আর কাকের কোলাহলে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। আজ খুব সকাল সকাল বেরিয়েছে আধার। ব্যস্ত হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। কয়েকটা পথ পাড়ি জমিয়ে একটি রেস্তোরাঁর সামনে থামে। গাড়িটা পার্কিং প্লেসে রেখে ফোন দিয়ে বেরিয়ে এলো। তারপর হনহনিয়ে ভেতরে প্রবেশ করল। ওই রাহুল, আই অ্যাম রাইট। একটি ফাঁকা কর্নারের টেবিলে বসে থেকে কফি খাচ্ছিল রাহুল। তখন পাশ থেকে বাক্যটি শুনে কপাল কুঁচকে মুখ তুলে চায় এবং দেখে সুটবুট পরিহিত একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। রাহুল মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, ইয়েস, আমিই রাহুল। কিন্তু আপনি? আধার, আধার খান। আধার কোটের বোতাম খুলে সামনের চেয়ারে বসতে বসতে জবাব দেয়। নামটা শুনে রাহুলের কপাল কুঁচকে গেল। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল, আপনি তাহলে আমাকে এখানে ডেকেছেন? হুম। কিন্তু কেন? ভেবেছিলাম তুমি অনেক বুঝদার ছেলে। আমার নামটা শোনা মাত্রই বুঝে যাবে আমি এখানে কেন রেখেছি তোমায়। বাট ভুল ভেবেছি আমি। রাহুল একটু নড়েচড়ে বসল। আধার তীক্ষ্ণ চোখে ছেলেটাকে পর্যবেক্ষণ করতে করতে ওয়েটারকে ডেকে কফি অর্ডার দিল। এরপর গম্ভীর কণ্ঠে বলল, কেন এমনটা করছিলে তুমি? রাহুল বুঝতে পারল লোকটা সব জেনে গেছে, না হলে কি আজ এইভাবে ডাকতো। তাই সে কথা না ঘুরিয়ে সোজাসাপটা জবাব দিল, কারণ আমি তাকে ভালোবাসি। আধার তাচ্ছিল্যের সুরে বলল, ভালোবাসলে বুঝি এমনটা করা যায়? তুমি তো রীতিমতো মেয়েটাকে আমার কাছে ভিলেন বানাতে চেয়েছিলে। এছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল না। হুম, বুঝলাম। তা এটা কেন করলে? সরাসরি তো বলতে পারতে, শুধু শুধু এত নাটক করলে। রাহুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আলোকে ছোটবেলা থেকে ভালোবাসি, তবে কখনো সেটা প্রকাশ করতে পারিনি। কারণ মেয়েটা প্রেম টেম করা পছন্দ করতো না, ও তো বিয়ে পাগল ছিল। তাই আমিও ঠিক করেছিলাম আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে নেব। তাই তো লেখাপড়া শেষ করে মাত্রই নিজের ক্যারিয়ার গড়তে শুরু করলাম। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝপথে আপনি এসে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিলেন। দুনিয়ায় এত এত মেয়ে থাকতেও কিনা আপনার আমার ময়নাকেই বিয়ে করতে হলো। যখন রোহিতের মুখে মেয়েটার বিয়ের কথা শুনলাম, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার শরীর থেকে কেউ হৃদয় বের করে নিয়েছে। বিশ্বাস করুন, ভীষণ কষ্ট হয়েছে। আমি চেয়েও তখন দুবাই থেকে ফিরতে পারিনি। আমার শরীরটা অন্য কোথাও থাকলেও আমার মনটা সারাক্ষণ ওই মেয়েটার কাছেই ছিল। আমি প্রতিটা মুহূর্তে ছটফট করেছি, বলতে চেয়েছি আমি তাকে খুব করে ভালোবাসি। একটু থেমে পুনরায় বলল, দেশে ফেরার পর সর্বপ্রথম বিয়ের খোঁজ খবর নেই। ভেবেছি মেয়েটা নতুন সংসারে সুখী রয়েছে। আমি কখনোই চাইনি আমার প্রিয় মানুষটিকে কষ্ট দিতে, তাই তো মনের বিরুদ্ধে গিয়েও আমি মুখ বুজে সবকিছু মেনে নিয়েছি। কারণ আমার না পাওয়া ভালোবাসার মানুষটি সুখ আছে, এবং তার সুখে দিন শেষে আমারও সুখ ছিল। তাকে ভালোবেসেছে মানে এই নয় যে তার স্বামীর কাছ থেকে ছিনিয়ে নেব। আমি কখনোই তার কষ্টের কারণ হতে চাইনি, তাই নিজেকেই সরিয়ে নিলাম। কিন্তু যখন জানতে পারি আলো আপনাকে পছন্দ করে না এবং আপনি ওকে পছন্দ করেন না, দুজনেই পরিবারের চাপে পরিস্থিতির জন্য বিয়ে করতে বাধ্য হয়েছেন,
ঠিক তখনই আমার মনে একটা আশার আলো জ্বলে ওঠে। আমার না পাওয়া প্রেয়সীকে পাওয়ার আশা। তারপর আরো ভালো করে খোঁজখবর নিয়ে প্ল্যান করলাম আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দেব। কারণ আপনি এমনিতেও মেয়েটাকে চান না। তাহলে শুধু শুধু নিজের কাছে রেখে কি লাভ বলুন তো? যেখানে মেয়েটাও খুশি ছিল না, তাই মাঝরাতে তাকে ফোন দিতাম। আর এটাও জানতাম আলো ভীষণ ঘুম কাতুরে। ওর বিছানায় শুতে দেরি হলেও ঘুমোতে দেরি হয় না। তার ঘুমটাও ছিল মাশাআল্লাহ। পাশের ব্যক্তিকে যদি রাত-বিরাতে খুন করাও হয় তাহলে ওর ঘুম ভাঙবে না। আর এটারই সুযোগ নিয়েছি। কারণ আমি শিওর ছিলাম কলটা আপনিই ধরবেন। আমাদের মিথ্যা প্রেমের কাহিনী আপনাকে শোনাই। তারপর ফুলও পাঠিয়েছি, সাথে নোটও। তবে সেটা দরজার বাহিরে রাখা হয়েছিল, যেন আপনার হাতে ওই চিরকুটটা যায় এবং আপনি রেগেমেগে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেন। হাজার হোক, কোনো স্বামীই চাইবে না নিজের অর্ধাঙ্গিনী বিয়ের পরও তার এক্স বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখুক কিংবা পরকীয়া করুক। আপনি শুরু থেকে ওকে দেখতে পারে না, সবসময় অপমান করেন। ভার্সিটিতে একই। আর এসব যখন জানবেন দেখবেন তখন নিশ্চয়ই চুপ থাকবেন না। অবশ্যই মেয়েটাকে ছেড়ে দিবেন। ট্রাস্ট মি। এসব করার মোটেও ইচ্ছে ছিল না। কিন্তু আমি নিরুপায় ছিলাম। শুধু চেয়েছি আমার পাখিটাকে। এছাড়া আর কিছুই না। আধার কফি খেতে খেতে মনোযোগ সহকারে কথাগুলো শুনল। তারপর তপ্ত শ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, তুমি আবেগের বশে এসব ছেলেমানুষি করেছ। আমার জায়গায় যদি অন্য ব্যক্তি হতো তাহলে এই সামান্য ব্যাপারটা কতদূর এগিয়ে নিয়ে যেত তার কোনো আইডিয়া নেই তোমার। যদি থাকতো তাহলে এমন জঘন্য কাজ করতে পারতে না। তুমি এমন কাজ করে আমাকে সুযোগ করে দিয়েছিলে মেয়েটার চরিত্রের দিকে আঙুল তুলতে। হ্যাঁ, আমি মানছি মেয়েটাকে পছন্দ করি না। কিন্তু তাই বলে কিছু ফোন কলস ফুল চিরকুট দেখে রিয়্যাক্ট করব? ভাগ্যিস ওই জায়গাতে আমি ছিলাম। নয়তো তোমার এই পাগলামির জন্য মেয়েটার উপর দিয়ে কোন ঝড় বয়ে যেত সেটা জানতেও পারতে না। আচ্ছা, তোমার শুধু এইটা কেন মনে হয়েছিল আমি ওইসব দেখে ডিভোর্স দেব? আমি চাইলে মেয়েটাকে অপমান করতে পারতাম, তার চরিত্র নিয়ে কথা তুলতাম বা গায়েও হাত তুলতে পারতাম। সবার সামনে মেয়েটা হেনস্থা হতো। এগুলো কি হওয়া স্বাভাবিক কিছু ছিল? তুমি মেয়েটার ভালো করতে গিয়ে অজান্তে ক্ষতি করার চেষ্টা করেছো। মনে রাখবে, সবকিছুর ভালো দিক হয় না। আমরা যেটাকে সামান্য ভাবি ওটাই অন্যর কাছে ভয়ঙ্কর কিছু। মাঝে মধ্যে করা ছোট্ট ভুলও পস্তাতে হয়। ইউনো, সবাই ভালো মানুষ না। রাহুল শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। মানুষটা কিছু ভুল বলেনি তো, সবটা ঠিকই বলেছে। সে এক মুহূর্তের জন্য অন্ধ হয়ে ভুল করে ফেলেছে। এর জন্য যদি মেয়েটার ক্ষতি হতো তখন সে কি করত? নিজেকে কখনো ক্ষমা করতে পারত? আবারও দীর্ঘশ্বাস ছাড়ল রাহুল। সে একটু বেশি বেশিই করে ফেলেছে। না চাইতেও মেয়েটার চরিত্রের দিকে অন্যকে আঙুল তোলার সুযোগ করে দিয়েছে। এটা ভাবতেও এখন নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। কেন যে এসব করতে গিয়েছিল? কিন্তু সে তো বাধ্য হয়ে করেছে সব। যা করেছে শুধু নিজের না পাওয়ার ভালোবাসা মানুষটিকে একটু পাওয়ার আশায়। তাই এত কিছু ভেবে দেখেনি। অথচ এই মানুষটা সবটা দেখে শুনেও শান্ত। যেন আগে থেকেই জানতো মেয়েটা এমন কাজ করতেই পারে না। আমি যা করেছি সেটা ভুল ছিল। কিন্তু আমার ভালোবাসায় কোনো ত্রুটি নেই। আপনি শুধু আমার প্রিয় মানুষটাকে আমাকে দিয়ে দিন। আমি কথা দিচ্ছি ওকে সুখে রাখবো। দরকার হলে তার পরিবারের হাতে পায়ে ধরে আমি তাকে চাইব। তবুও আমার আলোকে চাই। আপনি ওকে এই মিথ্যা সম্পর্কের মাঝখান থেকে মুক্ত করে দিন। আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আমার ভালোবাসার মানুষটির বিনিময়ে আমি সবকিছু করতে রাজি আছি। রাহুল একনাগাড়ে কথাগুলো বলে আধার কফিতে লম্বা চুমুক দিয়ে গোল করে গলায় বলে, মরতে পারবে? লোকটা রেহেন কথা শুনে রাহুল ভ্যাবাচ্যাকা খেল। এ আবার কেমন প্রশ্ন? কি হলো, জবাব দাও। ভালোবাসার জন্য নিজের জীবন দিতে পারবে? আত্মহত্যা করা মহাপাপ। আধার ঠোঁট পাকালো। তারপর ধীর কণ্ঠে বলল, এই ভালোবাসাতে কি পাও বলো তো? শুধু শুধু কেন নিজের সুন্দর জীবনকে ধ্বংস করো? এই যে তুমি ওই মেয়েটাকে একতরফা ভালোবাসো, অথচ দিন শেষে কি পেলে? এক বুক কষ্ট ছাড়া আর কিছুই না। তুমি এমন ভালোবাসা বাসলে যে নিজের মনের কথাটাও বলতে পারলে না। এ কেমন প্রেম? এসব মরীচিকের পিছনে না ঘুরে নিজের লাইফটা এনজয় করো। সবই তো জীবন শুরু। এখন যদি জীবনটা উপভোগ না করো তাহলে শেষ বয়সে গিয়ে বড্ড আফসোস করবে। ভালোবাসা এটা অদ্ভুত একটা তৃপ্তি। আপনি হয়তো কখনো কাউকে ভালোবাসেননি, তাই এমন কথা বলছেন। আমরা কখন, কোথায়, কাকে,
কোন সময় মন দিয়ে বসবো সেটা নিজেরাও জানি না। কারণ মন কোনো কিছুর বাধা মানে না। আমাদের অজান্তেই আমাদের হৃদয়টা বেইমানি করে বসে। না চাইতেও মনটা অন্য কাউকে খুব করে চেয়ে বসে, যেখানে আমাদের কারোরই হাত থাকে না। আপনার জীবনে কেউ এলে আপনিও তখন তাকে পাওয়ার জন্য উন্মাদ হবেন। হাজার হোক, হৃদয়ের ওপর কারোরই দখলদারি চলে না। আধার চোখ মুখ কুঁচকালো, সামনে থেকে নজর সরিয়ে বাইরে নিক্ষেপ করল। তারপর গম্ভীর কণ্ঠে আওড়ালো, আধারের জীবনে এমন দিন কখনোই আসবে না। দরকার হলে ওই মুহূর্তটাই পাল্টে নেব। পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো আলো। তারা সিঁড়ি বেয়ে নিচে নামার সময় তামান্না বলে উঠল, এই তোরা শুনেছিস? এই শালা শয়তান বেটাসহ তার সাঙ্গাপাঙ্গারা এখন সিটি হাসপাতালের বেডে শুয়ে আছে। আলো কপাল কুঁচকে জানতে চাইল কার কথা বলছিস। পাশ থেকে ফারাহা বলল, স্বজনের ডাটা, মানে সুজন মোল্লা। আলো চমকে উঠে বলল, কেন, কি হয়েছে? গতকাল রাতে সুজন খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে আর ওর সাঙ্গাপাঙ্গাদেরকে জানি ধোলাই করেছে। হয়তো কারোর সাথে আবার ঝামেলা পাকিয়েছিল। এদের কাজই তো নষ্টামি করে বেড়ানো। যা হয়েছে ঠিকই হয়েছে, ওদের একটু শিক্ষা হওয়া উচিত ছিল। তামান্নার কথা শেষ হতেই পাশ থেকে শালুক বলে উঠল, শুধু কি তাই, শুনলাম তাদের সবাইকে ভার্সিটি থেকে কোনো কারণে বহিষ্কারও করা হয়েছে। এবার থেকে ভার্সিটিতে সবাই শান্তিমতো থাকতে পারবে, কোনো প্যারা নাই। সবার কথা শুনে আলো ভাবুক হয়ে গেল। কোনোভাবে এসবের পিছনে কি ওই লোকটার হাত আছে? না না, সে এসব কি ভাবছে? হয়তো মানুষটা ওদেরকে বহিষ্কার করানোর পিছনে আছে, এছাড়া আর কিছুই না। একদৃষ্টে ভালোই হয়েছে শয়তানগুলোকে তাড়িয়ে, নয়তো তার মতো আরও মেয়ে হ্যারিস হতো। আলো এসব ভেবে তপ্ত শ্বাস ছেড়ে সবার উদ্দেশ্যে বলল, তোরা যা, আমি একটু পর আসছি। কেন, এখান থেকে কি করবি? তামান্নার কথা আলো বিরক্তির কণ্ঠে বলল, প্রেম করব। অ্যাঁ, ঢং, বিয়েত্তা মহিলা নাকি প্রেম করবে? তোরা যাবি এখান থেকে? যাচ্ছি যাচ্ছি, তবে দুলাভাই দেশে ফিরলে বলে দিব তার বউ ভার্সিটিতে সব কি করে। সবাই হাসতে হাসতে চলে গেল আর আলো দীর্ঘশ্বাস ছাড়ল। মাঝপথে এইভাবে বাঁশের মতো দাঁড়িয়ে আছো কেন? পিছন থেকে ভেসে আসা পুরুষালী গম্ভীর স্বর শুনে আলো চট করে ঘুরে তাকালো। একজোড়া তীক্ষ্ণ কালো মনের সাথে দৃষ্টি বিনিময় হতেই আলো নজর সরিয়ে নিল। আধার গম্ভীর মুখে চোখের চশমা খুলে হাতে থাকা পরীক্ষার খাতাগুলো নিয়ে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করল। শুনুন। মিষ্টি কণ্ঠে এত আদুরে ডাক শুনে অটোমেটিক আধারের পা জোড়া শ্লথ হয়ে যায়। এতে সে নিজেই বিস্মিত। এই মেয়ের কণ্ঠে কোনো জাদু-টাদু আছে নাকি? কারোর কণ্ঠস্বর যে এত মোহনীয় হতে পারে সেটাই বাচাল মেয়েটাকে না দেখলে জানতেই পারত না। স্যারকে দাঁড়িয়ে যেতে দেখে আলো তড়িঘড়ি করে এগিয়ে এসে ধীর কণ্ঠে বলল, ধন্যবাদ স্যার। আধার ঘাড় গুকিয়ে তাকায় পিচ্ছি মেয়েটার দিকে, যে কিনা তার বুক সমান। সে কিছুটা সময় নিয়ে নজর সরিয়ে জানতে চাইল, কিসের জন্য? আলো জিভে দিয়ে নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, ওই বদমাশগুলোকে বহিষ্কার করার জন্য। এখানে তোমার জন্য কিছু করা হয়নি। যা করা হয়েছে সবটাই ভার্সিটির রেপুটেশনের জন্য করা হয়েছে। আলো ফিসিল হেসে বলল, সমস্যা নেই স্যার, আমি এতেই হ্যাপি। আধার কিছু না বলে সামনে পা বাড়ায়। আলো তখন আবারও ডেকে উঠল, স্যার। আধার বিরক্তিতে পিছনে ফিরে শুধালো, কি সমস্যা তোমার? আলো ডান হাতের দিকে ইশারা করে বলল, এখানে কি হয়েছে? আধার ভুরু কুঁচকে নিজের ব্যান্ডেজ পেছানো হাতের দিকে তাকিয়ে বলল, যেটাই হোক তাতে তোমার কি? আলো হতাশ হলো, কাঁধের ব্যাগ চেপে ধরে নামতে নামতে বিড়বিড় করে বলল, কিছু না। সময়ের সাথে সাথে পেরিয়েছে 5টা দিন। আলোর পরীক্ষা অনেক আগে শেষ হয়েছে। তারপর থেকে বাড়িতে বসে আছে। ভার্সিটিতে যায়নি 3 দিন। আর না শ্বশুর বাড়িতে ফিরেছে। এতে অবশ্য তার বাবাই তাকে যেতে দেননি। এটা নিয়ে সে কোনো রকম প্রশ্ন করেনি। কারণ তারও কেন জানি খানবাড়িতে যেতে মনটা টানে না। ওখানে গেলে আবারও সে একা হয়ে যাবে। কেউ তাকে চায় না, ভালোবাসে না। অথচ এই বাড়িতে তাকে ভালোবাসার মতো মানুষের অভাব নেই।
সব কিছু থেকেও আলো তার দাদাজানকে খুব বেশি মিস করে, কারণ এই একটা মানুষই তো তাকে ভালোবাসতো, আগলে রাখতো। কিন্তু আজকাল কিছুই আর ভালো লাগছে না, সব কিছুতে বড্ড অনীহা চলে এসেছে। আলো আজও বেশ বেলা করে ঘুম থেকে উঠল। এখানে সে আলসেতে পরিণত হয়েছে, সাথে কিছুটা স্বাস্থ্য বেড়েছে। সারাদিন বসে থাকলে হয় আর কি। সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে এলো। তখন ঘড়ির কাঁটায় সকাল 10:30 ছই ছই। আলো হামি তুলে ড্রয়িং রুমে প্রবেশ করতেই চমকে উঠল, কারণ খানবাড়ির সকলে উপস্থিত সেখানে। সবার নজর তার উপর পড়ার আগেই মেয়েটা তড়িঘড়ি করে রুমে চলে আসে। টি-শার্ট প্লাজো চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে নিল, তারপর মাথায় ওড়না দিয়ে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে এসে আলো বড়দের উদ্দেশ্যে সুন্দর করে সালাম দিল। মায়া ছায়া নেই, তারা স্কুলে কলেজে গিয়েছে, আর রোহিত ভাইয়া অফিসে। সবটা ঠিক থাকলেও কালো স্যুটবুট পরিহিত দুজন উকিলকে দেখে আলোর যা বোঝার তাই বোঝা হয়ে গেল। সে আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে তার দাদাজানের দিকে তাকায়। মানুষটা থমথমে মুখে চুপচাপ বসে আছে। তহমিনা খানও রয়েছে, তবে আজ ওনার চেহারা একদম শান্ত এবং স্বাভাবিক। হয়তো তিনি এই সিদ্ধান্তে মনে মনে ভীষণ খুশি। আলো ধীর পায়ে সোবাহান খানের সামনে এসে ফ্লোরে হাঁটু ভেঙে বসে দু হাতের উপর হাত রেখে অস্ফুট স্বরে বলল, আমার ওপর খুব অভিমান তাই না দাদাজান? আমি বলেছিলাম ফিরবো, কিন্তু কথা রাখতে পারলাম না। আমি যে বড্ড নিরুপায় দাদাজান, তুমি প্লিজ কষ্ট পেও না। আমি তোমার নাতবউ হয়ে না থাকতে পারলেও নাতনি হয়ে সারা জীবন থাকবো, যেমনটা আগে ছিলাম। সোবাহান খানের বুকের ভেতরটা ছটফট করছে, সাথে ভীষণ অপরাধবোধও কাজ করছে। শুধুমাত্র আজ তার জন্য মেয়েটার জীবনটা এলোমেলো হয়ে গেল। তিনি যদি এমনটা না করতেন, তাহলে হয়তো আজ মেয়েটা অন্য কোথাও সুখে শান্তিতে সংসার করত। এমন মিথ্যা সম্পর্কের মধ্যে জড়াতে হতো না, যেখানে কষ্ট ছাড়া আর কিছুই নেই। মতিউর রহমান গম্ভীর মুখে বসে আছেন। তিনি কিছুদিন আগেই জেনেছেন ডিভোর্সের কথা। স্বয়ং আধারই সবটা জানিয়েছে তাদেরকে। আর আজ তাদের মতামত নিয়েই উকিলসহ হাজির খান পরিবার। যেই পরিবারে নিজের আদরের মেয়ে সুখে নেই, সেই পরিবারে ওনারও তাদের সন্তানকে রাখতে চান না, বরং আর কিছুদিন পর মতিউর রহমানই ডিভোর্স দেওয়ার কথা তোলেন। কারণ তিনি চান না তার বড় মেয়ে আর ওই বাড়িতে যাক। দিন শেষে সবার আগে তার সন্তানদের সুখ শান্তি আগে, তারপর বাকি সব। আর একবার ভেবে নিলে কি হয় না বাবা? মিসেস আলিয়া রহমান অসহায় কণ্ঠে আধারের দিকে তাকিয়ে বলে। তিনি চাইছে না তার মেয়েটার সংসার এইভাবে ভেঙে যাক। হাজার হোক, মা তো চোখের সামনে মেয়ের জীবনটা এলোমেলো হতে দেখতে চান না। তাই তো তিনি শুরু থেকেই আপত্তি করছিলেন, কিন্তু স্বামীর ভয়ে বেশি কিছু বলতেও পারছেন না। আধার লম্বা শ্বাস নিয়ে বলল, আপনাদেরকে এইভাবে নিরাশ করার জন্য আমাকে ক্ষমা করবেন। আর আপনাদের মেয়েও চাইছে না এই সম্পর্কের মাঝে থাকতে। আশা করছি আপনারাও চাইবেন না আপনাদের আদরের কন্যা কষ্টে থাক। আমি আপনাদের মেয়ের জন্য সঠিক মানুষ নই। ও আরও ভালো ব্যক্তিকে ডিজার্ভ করে, যে কিনা তাকে শুধুই ভালোবাসবে। আলো ঠোঁট কামড়ে এতিওতি তাকিয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করছে। অজানা কারণে তার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। উফ, এত কষ্ট কেন হচ্ছে তার? সামান্য ডিভোর্সিত, তারপর সে মুক্ত পাখি, অথচ তার দমটাই বন্ধ হয়ে আসছে। আমাদের হাতে বেশি সময় নেই, যা করার জলদি করুন নকুল সাহেব। তারেক হোসেনের দিকে তাকিয়ে তহমিনা খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন। তারেক হোসেন তার সহকর্মী রফিককে ইশারা করলেন। রাফি ফাইল ব্যাগ থেকে নীলসাদা ডিভোর্স পেপার বের করে সামনে থাকা ছোট কাচের টি টেবিলের উপর রাখল। তারপর একটা কলম নিয়ে আধারের দিকে বাড়িয়ে দিল। নিন, সাইন করুন। আধার কলমটা নিয়ে অদূরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকায়। ভাবছে হয়তো মেয়েটা কিছু বলবে, কিন্তু কিছুই বলল না, বরং চুপচাপ দাঁড়িয়ে রইল। আধার কিছুক্ষণ চুপ থেকে সহসাই সাইন করে দিল। যেহেতু সে বিয়ের দিনই সমস্ত মোহরানা পরিশোধ করে দিয়েছিল, তাই এটার কোনো ঝামেলা নেই। তাকে সাইন করতে দেখে উপস্থিত কেউ কিছু বললেন না। যেখানে বাড়ির মেয়ে ডিভোর্স দিতে রাজি, সেখানে তারা বাধা দিয়ে কি করবেন? নাও মা, এখন তুমি সাইন করো।
তারেক হোসেন আলোর উদ্দেশ্যে বলেন। আলো ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। এইটুকু পথ হাঁটতে মনে হলো তার পাজোড়া পাথর হয়ে যাচ্ছে। সামনে কদম ফেলতেই কষ্ট হচ্ছে। সে কোনো মতে পাজোড়া টেনে টুনে নিয়ে টি টেবিলের সামনে হাঁটু ভেঙে বসলো। মাথার ওড়নাটা আরও টেনে নিয়ে ঘোমটা দিল, কারণ তার চোখ দুটো ভীষণ জ্বলছে। যে কোনো সময় আখি জোড়া বেইমানি করতে পারে। তাই সে দ্রুত কলম তুলে নিল হাতে, কিন্তু তার ডান হাত ভীষণভাবে কাঁপছে। আলো সই করার জন্য পেপারে কলম ঠেকায়, কিন্তু সাইন করতে পারছে না। উল্টো তারেক চোখ থেকে টপ টপ করে দুফুট অশ্রু পড়ল তালাকনামার মাঝে। মেয়েটার মনের অবস্থা টের পেয়ে নীলিমা রহমান এগিয়ে এসে পাশে বসল এবং মাথায় হাত বুলিয়ে আদুরি কণ্ঠে বলল, তোমার হাতে এখনো সময় আছে সোনা, তাই যা করবে একটু ভেবেচিন্তে করো। আমরা তোমার পাশে আছি যে কোনো পরিস্থিতিতেই। আধার এক দৃষ্টিতে মেয়েটার তীর তীর করে কাঁপতে থাকা হাতটার দিকে তাকিয়ে আছে। সে দূরে থেকেও বুঝতে পারছে মেয়েটা নীরবে কাঁদছে, কিন্তু কেন এমন করছে মেয়েটা, যেখানে ও নিজেই তার কাছে সর্বপ্রথম ডিভোর্স চেয়েছে আর সে দিয়েছে, তাহলে এখন এত দ্বিধা কেন? তুমি শুধু একটি বারের জন্য মুখ ফুটে বলো ডিভোর্স চাও না। আমি আধার খান কথা দিচ্ছি, কখনো বিচ্ছেদ চাইব না। মন থেকে অজান্তেই বেরিয়ে আসা অপ্রত্যাশিত বাক্যগুলো শুনে নিজেই তাজ্জব বনে গেল আধার। সে চোখের পলক ঝাপটিয়ে নজর সরিয়ে নিল। তখন তারেক হোসেন মেয়েটার হাবভাব দেখে বলে উঠলেন, আমার অভিজ্ঞতা বলছে তোমাদের দুজনের আরও সময় প্রয়োজন। তাড়াহুড়ো করে কোনো কাজই করা ঠিক নয়। তোমার বরং একে অপরকে বোঝার জন্য সময় নাও, তারপর না হয় এসব কাজে এগোনো যাবে। আমি আপাতত এই পেপারটা নিজের কাছেই রাখছি, কোথাও কোনো নোটিশ পাঠাবো না। তোমরা যদি নিজেদের মধ্যে সমঝোতায় না আসো, তাহলে আমি নিজে এসে তোমাদের সাইন নিয়ে যাব। ততদিন না হয় নিজেদের মনকে ভালো করে বোঝো। উকিলের কথা শুনে তহমিনা খান বলে উঠলেন, এখানে এত ভাবাভাবির কি আছে? কেউ কাউকে চায় না, তাহলে সেখানে সমঝোতা করার প্রশ্নই ওঠে না। আর এই মেয়ে, ডিভোর্সে এখন সাইন করছো না কেন? তাড়াতাড়ি সই করো আর আমার ছেলেটাকে মুক্তি দাও। অনেক হয়েছে তোমার নাটক। আর না। আলো ছলছল চোখে তার বাবার দিকে তাকায়। সে এখন কি করবে বুঝতে পারছে না। বড় মুখ করে তো বাবার ডিভোর্স চেয়েছে, কিন্তু এখন পাওয়ার পর এত কষ্ট হচ্ছে কেন? তাহলে কি সে মন থেকে এটা কখনো চায়নি? হয়তো। মেয়ের চোখের ভাষা বুঝতে একটু অসুবিধা হলো না মতিউর রহমানের। তিনি উঠে এসে মেয়ের কাছে বসতেই আলো কলম রেখে বাবার বুকের মাঝে নিজেকে লুকিয়ে চেষ্টা করলো। এখানে খানবাড়ির কেউ না থাকলে হয়তো এতক্ষণে মেয়েটা হাউমা করে কেঁদেও দিত। সোনা মা আমার, তুমি কি চাও আমাকে বলো। তুমি যদি চাও আরো সময় নিতে, তাহলে তাই হবে। আমরা কেউ তোমাকে জোর করব না। আলো নীরবে তার বাবার বুকের শার্ট ভেজাচ্ছে। সে আসলে নিজেই জানে না কি চায়। অন্যদিকে তারেক হোসেন পেপারটা হাতে তুলে নিয়ে পাশে বসা আধারের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলেন, ডিভোর্সের এত তাড়া কিসের? হ্যাঁ, সংসার করবে না ঠিক আছে, বউকে বাপের বাড়িতে বসিয়ে রাখো। ডিভোর্স দিলেই শুধু সম্পর্ক নষ্ট হয় না, আরও অনেক উপায় আছে। যেখানে তোমাদের সংসারটা শুরুই হলো না, সেখানে দুজন মিলে অহেতুক ভাঙার চেষ্টা করছো। ডিভোর্স না দিয়ে বিচ্ছেদের আগুনে পুড়তে থাকো, তারপর বুঝতে পারবে তোমরা আসলেই কি চাও। আর আমি তো আছি, কোথাও পালিয়ে যাচ্ছি না। তাহলে এত চিন্তা করছো কেন? যেভাবে চলছে ওইভাবে চলতে দাও। আর এটাও যদি মানতে না পারো, তাহলে ছোটবেলার মতো আবারও দেশ ছেড়ে চলে যাও। আর তোমার বউ অন্য বেড়ার সাথে প্রেম করুক। তারপর না হয় তোমাদের জন্য আবার নতুন করে পেপার রেডি করব। কেমন? আধার গম্ভীর কণ্ঠে বলল, আপনি কি আমার সাথে মজা করছেন আঙ্কেল? মজা তো তোমার স্বামী স্ত্রী মিলে করছো আমার সাথে। একজন সাইন করার সময় নিজের নাম না লিখে অন্যের নাম লিখেছে, আরেকজনের হাতের মির্কি বেরাম উঠেছে। এগুলো মজা নয় তো আর কি? হ্যাঁ? তারেক হোসেন কথাগুলো বলে পেপারে ইশারা করে ধীর কণ্ঠে শুধালো, তোমার নাম যে আষাঢ় মাস সেটা জানা ছিল না। তা এই নতুন নামটা কবে রাখলে? আর রাখলেও যখন, তখন আকিকে দিয়ে দাওয়াত দিলে না কেন? পোলাও মাংস তো মিস করা গেল। আধারের মুখায়ব শক্ত হয়ে গেল। সে চট করে ডিভোর্স পেপার নিয়ে একটানে ছিঁড়ে দুভাগ করে লোকটার হাতে ধরিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নিন, আপনারাও পোলাও আর মাংস খান। তারেক হোসেন মনে মনে হাসলেন, তবে গম্ভীর মুখে বলেন, এখন 10,000 টাকা জরিমানা দাও হে ছোকরা।
আধার বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেলল। সে কিছু বলতে যাবে, তার আগেই তহমিনা খান বলেন, ডিভোর্স পেপার ছিঁড়লে কেন আধার? জানি না। আধার সোজাসাপটা জবাব দেয়। তহমিনা খান চিল্লিয়ে উঠলেন, তুমি আসলে কি চাও বলো তো? জানি না। বলেই আধার উঠে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই আলো ডেকে উঠল, দাঁড়ান স্যার। আধার দাঁড়ালো, তবে পিছু ফিরল না। আলো উঠে এক ছুটে রুমে চলে গেল।